প্রিয় ক্যাডেট আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো করোনার ভয়াল থাবা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ব ব্যবস্থা এখনো স্থবির। করোনার এমন দুঃসময়েও আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো প্রথমেই আমরা করোনা ভাইরাস সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো এবং করোনা ভাইরাস সম্পর্কে যে সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে আশা করছি তা অবশ্যই মেনে চলবে। চলো এখন আমরা আজকের পাঠদানের মূল আলোচনায় যাই। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাচ্য ও বাচ্য পরিবর্তন। প্রথমেই আমরা এই অধ্যায়ের শিক্ষণফল দেখব, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি শিখবে। বাচ্চের সংজ্ঞার্থ বলতে পারবে, বাচ্চের প্রকারভেদ বা প্রকরণ বলতে পারবে, বাচ্চের বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারবে। এবারে বাচ্চের সংজ্ঞার্থ। চলো আমরা বাচ্চ কাকে বলে সেই বিষয়টাই প্রথমে শিখি। বাচ্য অর্থ কথ বা বক্তব্য, ক্রিয়াপদের সঙ্গে কর্তা, কর্ম প্রভৃতি অন্য পদের সম্বন্ধ জ্ঞাপক বাচনভঙ্গিকে বাচ্য বলা হয়। এই সংজ্ঞায়নে দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, দুটি বিষয়কে ভালো করে মনে রাখতে হবে। সেটি হচ্ছে ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের সাথে সঙ্গে অন্যান্য পদের
যে একটি সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের ফলে আমরা যখন কথা বলি তখন প্রকাশভঙ্গিগুলো, বাচনভঙ্গিগুলো ভিন্ন রকম হয়ে থাকে। আমরা যদি সহজ করে সংজ্ঞায়নটা বলি, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিই হচ্ছে বাচ্য। চলো আমরা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার হই। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। আচ্ছা, তোমরা এই দুইটি বাক্যে কোনো অর্থ পরিবর্তন হয়নি, তবে প্রকাশভঙ্গি ভিন্ন হয়ে গেছে। আমরা খুব সহজ করে যদি বলি, প্রথম বাক্যটাতে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে রবীন্দ্রনাথ হচ্ছে কর্তার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে কর্তা প্রভাব বিস্তার করছে। পরেরটাই দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তোমরা যদি দেখো যে এই গীতাঞ্জলি লিখিত হয়েছে এই বাক্যে আমরা দেখব কর্মের প্রতি জোর দেওয়া হয়েছে, কর্মপদটির জোর দেওয়া হয়েছে। তাহলে দেখব যে আমরা প্রকাশভঙ্গিকে ঠিক কখনো আহ, কর্তাকে গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, আর কখনো কর্মপদকে প্রাধান্য দিচ্ছি। আবার অন্যভাবেও হতে পারে। এখানে আমরা দেখব আমার খাওয়া হলো না। দেখো এখানে এই খাওয়া এই বাক্যে আমরা যে ক্রিয়াপদটি রয়েছে, ক্রিয়াপদটির কে জোর দিচ্ছি বা প্রাধান্য দিচ্ছি। তাহলে আমরা এই বিষয়টা পরিষ্কার যে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি আমাদের বাক্যের মধ্যে আমরা বাক্য দিয়ে প্রকাশ করি এবং সেই প্রকাশভঙ্গিগুলোর নামই হচ্ছে বাচ্য। প্রথমেই আমরা দেখব বাচ্যের প্রকরণ। বাচ্য প্রধানত তিন প্রকার। এক হচ্ছে কর্তৃবাচ্য, এটাকে আমরা সহজ করে বলতে পারি কর্তাবাচ্য। এরপরে হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য। এছাড়াও অপ্রধান একটি বাচ্য রয়েছে কর্তৃবাচ্য। বাচ্য নির্ণয়ের ক্ষেত্রে বাচ্য জানবার জন্য, ভালো করে বোঝার জন্য আমরা কিছু বিষয় আগে জানবো, শিখবো, যেই জানাটা খুব বেশি জরুরি দরকার। এটা যদি আমরা শিখি বা জানতে পারি তাহলে আমাদের বাচ্য সম্পর্কে যে আলোচনা রয়েছে বা বিষয়ে আমরা আলাপ করব, তোমরা সেই বিষয়টা সহজে বুঝতে পারবে। তাহলে আমরা যাই, প্রথমে আমরা বিভক্তি দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাচ্চার জন্য। এই বিভক্তি তোমাদের অবশ্যই জানতে হবে। তো আমি একটা তালিকা দিয়েছি, তোমরা এই বিষয়গুলোর সঙ্গে হচ্ছে খুব ভালো করে দেখবে, প্রয়োজনে লিখে রাখবে। তোমাদের বইগুলোতে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে। আমার সাথে তোমাদের পাঠের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমি এখানে দিয়েছি। চলো আমরা এখন বিষয়গুলো দেখি, বিভক্তি দেখি। প্রথমা শূন্য ও, দ্বিতীয় কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী দ্বিতীয়ার মতো, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে রয়ের, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ তে। প্রথমা দেখব রা, এরা বহুবচনে। প্রতিটারই বহুবচনে রয়েছে। আমি আশা করব তোমরা সেই বিষয়গুলো বইয়ের মধ্যে দেখে নেবে। এবং এবারে আমি যে বিষয়টা আলাপ করতে করব সেটা হচ্ছে বাচ্য বের করার নিয়ম। আসলে বাচ্য বের করার নিয়ম ঠিক বলা যায় না। বলতে হয় যে বাচ্য যে গঠনগুলো রয়েছে সেই গঠনগুলো তুমি যদি খুব দ্রুত বের করতে পারো, অর্থাৎ কর্তা, কর্ম, ক্রিয়া যদি খুব দ্রুত ধরতে পারো তাহলে তোমার বাচ্য সম্পর্কে আ যে সমস্যাগুলো হয় তুমি দ্রুত সেগুলো বের করতে পারবে। প্রথমে আমরা দেখি, আমরা যদি কর্তা বের করতে পারি, একটি বাক্যে যদি কর্তা বের করতে পারি খুব সহজেই, তাহলে আমরা কর্তৃবাচ্য আমরা বের করে ফেলতে পারবো। তাহলেও আমরা কর্তা কিভাবে বের করব আমরা সেটা শিখি আগে। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তা। অর্থাৎ আমরা যদি বলি রোগী পথ্য সেবন করে, আমরা এখানে যদি বলি কে সেবন করে, রোগী, তাহলে রোগী এখানে কি কর্তা। ছাত্ররা অঙ্ক করছে, এখানে কি ছাত্ররা, এখানে কর্তা। কারা অঙ্ক করছে, ছাত্ররা। তাহলে আমরা খুব সহজেই কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তা বের করতে পারি। আমরা এরপরে কর্ম, ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ। খুব সহজ করে মনে রাখো, তোমরা কারোকে এই বিষয়গুলো পড়েছো, তারপর তোমাদের আরো সহজ করে আবার হচ্ছে মনে করানোর জন্যই আমি এখানে
সে বিষয়ে আলাপ করছি। কর্মপদ। তাহলে আমরা কিভাবে বের করব? ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, এই হচ্ছে কর্মপদ। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। এখানে কি লুণ্ঠিত হয়েছে? গৃহটি। খুব সহজেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে এই গৃহটি কি? গৃহটি হচ্ছে কর্ম। আর কর্ম যদি তুমি বের করতে পারো, কর্মপদ, কর্মবাচ্য খুব সহজেই সেটা বের করতে পারবে। আমরা কর্তা এবং কর্মপদ শিখে গেলাম। এবারে দেখো ভাববাচ্য। ভাববাচ্য কি? ক্রিয়ার অর্থ প্রাধান্য যদি পায়, ক্রিয়াই যদি সর্বসেবা হয়ে ওঠে, সেটাই হচ্ছে ভাববাচ্য। এছাড়াও বাচ্য বের করবার জন্য হচ্ছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পুরুষ। পুরুষের ব্যবহার রয়েছে এখানে বাচ্যে। তো সেজন্য আমরা পুরুষ নিয়ে একটু দেখে আসি। আমি জানি তোমরা এগুলো বিষয় জানো, তারপরেও তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। একটি হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হচ্ছে নাম পুরুষ। অর্থাৎ পুরুষ ৩ ধরনের, ৩ প্রকারের। আমি, আমরা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, নাম পুরুষ সে, তিনি, ওরা, নিরা, সফি। অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম পুরুষ হচ্ছে থার্ড পারসন। আশা করছি তোমরা এই বিষয়গুলো নিয়েছো, মাথায় নিয়েছো। চলো আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করি। তাহলে আমরা এখন বাচ্য নিয়ে আলোচনা করব। বাচ্য যে ৩ প্রকার রয়েছে, আমরা সেই বিষয়গুলো একটু বিস্তারিত জেনে আসি। প্রথমে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে। অর্থাৎ এখানে ২ টি বিষয় বলা হয়েছে। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এটি হচ্ছে কর্তার অর্থ প্রাধান্য থাকবে এবং যে ক্রিয়াপদটি হবে এটি কর্তার অনুসারে হয়। কর্তার অনুসারে ক্রিয়াপদ গঠিত হবে। এরকম যদি কখনো হয় সেটি হচ্ছে কর্তৃবাচ্য। আমরা উদাহরণ দিয়ে দেখব। পাখিরা গান গায়, ছাত্ররা অঙ্ক করছে। এখানে দেখো পাখিরা, এখানে কে গান গায়? পাখিরা গান গায়। এই যেমন গায় যে ক্রিয়াটি রয়েছে এটি হচ্ছে পাখিদের দ্বারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ আ কর্তৃবাচ্য মানে কর্তার দ্বারা প্রভাবিত হয়েছে। ছাত্ররা অঙ্ক করছে, এই করছে হচ্ছে ছাত্ররা দ্বারা প্রভাবিত হয়েছে। অনুসারী হয়েছে। অর্থাৎ কর্তার অর্থ প্রাধান্য পাচ্ছে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হচ্ছে, সেটি হচ্ছে কর্তৃবাচ্য। আমরা কিছু বৈশিষ্ট্য দেখি কর্তৃবাচ্যের। ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়। এখানে দেখো আগের সংজ্ঞায়নটা এখানে বলা হয়েছে। এরপর দেখো কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হয়। আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি সম্পর্কে আগে জেনেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এরপরে দেখো পাখিরা, আচ্ছা আগে এইটা বুঝিয়ে নেই যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি হয়। এখানে রা আছে, আমরা দেখছিলাম যে পাখিরা হচ্ছে বহুবচন, বহুবচনে হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তিতে, প্রথমা বিভক্তিতে রা হয়। ঠিক আছে? এরপরে আমরা দেখব কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। আমরা দেখব এখানে, এখানে আ তোমরা জানো কর্ম কোনটা? কি করছে? অঙ্ক করছে। কি গায়? গান গায়। এটি হচ্ছে শূন্য বিভক্তি রয়েছে। আমরা উদাহরণ দেখি। শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করেন। তাহলে শিক্ষক দেখব আমরা কর্তা। শিক্ষকে এখানে শূন্য বিভক্তি হয়েছে। ছাত্রদের রয়ের ষষ্ঠী বিভক্তি আমরা জানি পড়ান। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, এই বৈশিষ্ট্যের আলোকে উদাহরণগুলো ঠিক রয়েছে। রোগী পথ্য সেবন করেন। তোমরা এই বাক্যটিতে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে অবশ্যই খুঁজে বের করবে এবং আমাকে জানাবে। এবারে আমরা কর্মবাচ্য শিখব। যে বাক্যে কর্মের অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্মের সঙ্গে সম্পর্কিত থাকে তাকে কর্মবাচ্য বলে। খুব সহজ বিষয়, কর্মের প্রাধান্য থাকবে এবং ক্রিয়াপদ কর্মের সাথে সম্পৃক্ত থাকবে। যদি সেটা হয় সেটা হচ্ছে কর্মবাচ্য। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। নিহত হয়েছে কি? ব্যাঘ্র। তার মানে এখানে কর্ম হচ্ছে ব্যাঘ্র এবং নিহত হয়েছে। এই ব্যাঘ্রর সাথে নিহত হয়েছে, এই যে ক্রিয়াটির সম্পর্ক রয়েছে। শিকারী নিহত হয়েছে, শিকারীর সাথে নিহত হয়েছে সম্পর্ক কিন্তু নেই। এখানে যে কর্মপদ রয়েছে তার সাথে সম্পর্ক রয়েছে। এ কারণেই
বলা হচ্ছে কর্মপদে কর্মের প্রাধান্য থাকবে এবং যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াটি কর্মপদের সাথে সম্পৃক্ত থাকবে। আমরা এখন উদাহরণ দেখি, বৈশিষ্ট্য দেখি। কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, দ্বারা দেয়া কর্তৃক হয় এবং কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হয়। কখনো, কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তিও হয়। ক্রিয়াপদ কর্মের অনুসারেই হয়। আমরা সেই উদাহরণগুলো এখন দেখব, যে বৈশিষ্ট্যগুলো পড়েছি। আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়। দেখো এখানে কর্তার পরে দ্বারা দেয়া কর্তৃক, কর্তৃক রয়েছে, হয়ে গেল। এখন পারস্য দেশ বিজিত হয়, এখানে শূন্য বিভক্তি হচ্ছে পারস্য দেশ এবং আহ, আমরা আরেকটি দেখব যে এই বিজিত হয়, এই যে ক্রিয়াটি আমরা কিসের সাথে সম্পৃক্ত, আমরা আগেই পড়েছি কর্মের সাথে সম্পৃক্ত হয়েছে। একইভাবে চোরটা ধরা হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে। তোমাদের বইয়ে পুলিশ কর্তৃক, বিচারক কর্তৃক এই বিষয়গুলো দেওয়া নেই, এখানে উজ্জ্ব রয়েছে। এই বিষয়টা তোমাকে নিজের মতো করে সাজাতে হবে। এটা ভুল করলে চলবে না যে এখানে তো কর্তা নেই, না আছে, উজ্জ্ব রয়েছে। পুলিশ কর্তৃক চোরটা ধরা হয়েছে, বিচারক কর্তৃক তুমি যেকোনো ভাবেই বলতে পারো আসামিকে জরিমানা করা হয়েছে। আমরা এখানে দেখব কখনো কখনো তো কর্মে যে দ্বিতীয়া বিভক্তি হয় সেই বিষয়টি দেখব। আসামিকে আমরা জানি কে এর থাকলে দ্বিতীয়া বিভক্তি হয়, এখানে সেই উদাহরণটি দেওয়া হয়েছে। এবার আমরা ভাববাচ্য দেখব। যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। এখানে যে বিষয়টা খুবই মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। আমরা বৈশিষ্ট্য বলি। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। আমরা পুরুষ নিয়ে আলাপ করেছি, নিশ্চয়ই তোমাদের পুরুষের কথা মনে আছে। না থাকলে আবার তোমরা মনে করার চেষ্টা করো, যে আমি বলেছিলাম যে পুরুষ হচ্ছে ৩ প্রকারের। প্রথম উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। এবং ইংরেজি যেটাকে আমরা বলেছি নাম পুরুষ হচ্ছে থার্ড পারসন এবং ভাববাচ্যে যে ক্রিয়াটি হয় থার্ড পারসন বা নাম পুরুষের ক্রিয়া হয় এবং কর্তায় দ্বিতীয়া এবং তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হয়। আমরা উদাহরণ দেখি। আমাকে এখন যেতে হবে। আমরা আমাকে রয়েছে দ্বিতীয় বিভক্তি, তোমার দ্বারা এ কাজ হবে না, আমার খাওয়া হলো না। দেখো এখানে দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি রয়েছে এবং যেতে হবে, কাজ হবে না, খাওয়া হলো না, এগুলো হচ্ছে তোমাদের নাম পুরুষের ক্রিয়া। ভাববাচ্যের আরো কয়েকটি নিয়ম রয়েছে, আমরা একটু দেখি। কখনো কখনো ভাববাচ্যে কর্তা ঊর্ধ্ব থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। যেমন এ পথে চলা যায় না, এবার ট্রেনে ওঠা যাক, কোথা থেকে আসা হচ্ছে। দেখো এখানে কর্তাগুলো উজ্জ্ব রয়েছে। আমরা যদি এখানে এভাবে বলি, এ এবার আমাদের ট্রেনে ওঠা যাক। আমাদের কোথা থেকে তোমাদের আসা হচ্ছে। এই যে কর্তাগুলো উজ্জ্ব থাকছে। তাহলে আমরা আরেকটা নিয়মে দেখলাম, ভাববাচ্যে কর্তা যখন ঊর্ধ্ব থাকে তখন কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। আরেকটি নিয়ম রয়েছে ভাববাচ্যের, মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ এবং বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলবে না। এখানে দেখো দায়ী করা চলবে না, এখানে দুটি ক্রিয়ার সহযোগী চলবে না, দায়ী করা, একটি সংযোগ রয়েছে। এজন্যই বলা হচ্ছে মূল ক্রিয়ার সঙ্গে সহযোগ ক্রিয়ার একটি সংযোগ থাকে এবং বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়। তাহলে আমরা দেখলাম দুটি ক্রিয়ার সংযোগ রয়েছে ভাববাচ্যে এবং বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হচ্ছে। এছাড়া আমরা একটা উদাহরণ দেখব, এ রাস্তা আমার চেনা নেই। এছাড়া আমরা বলেছিলাম অপ্রধান একটি খণ্ডবাক্য বাচ্য রয়েছে, কর্ম কর্তৃবাচ্য। আমরা সেই বাচ্যটি একটু দেখি। যে বাক্যে প্রকৃত কর্তার সন্ধান পাওয়া যায় না এবং কর্মপদকে কর্তা বলে ধারণা করা হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন আচ্ছা, যাওয়ার আগে আমরা উদাহরণ দেখার আগে আমরা একটু ভালো করে একটু মনে করার চেষ্টা করি যে কর্ম কর্তৃবাচ্য নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞায়ন বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কর্ম কর্ত- কর্তাকে যখন আমরা খুঁজে পাবো না, কর্তা যখন আমরা হচ্ছে বাক্যকে খুঁজে পাচ্ছি না, কিন্তু কর্মপতি
কর্তার মতো কাজ করছে, সেই বাক্যগুলোকে আমরা বলছি কর্ম কর্তৃবাচ্য। দেখি কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগনে, সুতি কাপড় অনেকদিন থেকে। আমরা ২ নিয়মে বের করতে পারি। কি ভালো দেখায় না কাজটা, এটি হচ্ছে কর্মপদ। এ মধুর লগনে কি বাজে? বাঁশি বাজে। কি অনেকদিন থেকে? সুতি কাপড় থেকে। আমরা খুব সহজেই বের করতে পারছি যে কাজটা বাঁশি, সুতি এটি হচ্ছে কর্মপদ। এছাড়াও আমরা যদি আরেকটু অন্যভাবে বলি, বাঁশি বাজে এ মধুর লগনে। বাঁশি কি নিজে, নিজে বাজে? বাজে না। তার মানে কেউ একজন বাঁশি বাজায়। কিন্তু সেই বাক্যের যে কর্তাকে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে যখন এইটা খুঁজে পাই না কর্তাকে, কর্মপদ রয়েছে, কর্মপদটি কর্তৃবাচ্যের মতো, কর্তার মতো কাজ করছে। সেটাকে আমরা বলছি কর্ম কর্তৃবাচ্য। এবার আমরা বাচ্য পরিবর্তন শিখব। প্রথমেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। আমরা প্রথমে নিয়ম দেখি। কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় তৃতীয় বিভক্তি হয়, কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি হয়, ক্রিয়া কর্মের অনুসারী হয়। আমরা আগের যে বিষয়গুলো দেখেছি, যে সংজ্ঞায়নগুলো দেখেছি, তোমরা যদি খুব ভালো করে মনে রাখো তাহলে ওই কথাগুলোরই একটু বিস্তারিত কথা বলা হয়েছে এখানে। খুব সহজেই তুমি কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য সংজ্ঞায়ন এবং বৈশিষ্ট্য যদি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে পরিবর্তন করাটা খুবই সহজ বিষয় হবে। তাহলে আমরা দেখব যে পরে আরেকটি কথা বলা হয়েছে যে কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যে কর্মবাচ্য হয় না। অর্থাৎ কর্মবাচ্য যদি একটা বাক্যে যদি কর্মই না থাকে তাহলে আমরা কর্মবাচ্যে রূপান্তর করব কিভাবে? সেজন্য এই কথা বলা হচ্ছে। আমরা উদাহরণ দেখি। কর্তৃবাচ্য বিদ্বানকে সকলে আদর করে, আমরা কর্মবাচ্যে রূপান্তর করলে কি হবে তোমরা চেষ্টা করো। এবার মিলিয়ে নাও। কর্মবাচ্য বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। এখানে দ্বারা কি তৃতীয়া তৎপুরুষ তৃতীয় বিভক্তি। কর্মে প্রথম আবার শূন্য বিভক্তি হয়, আমরা সেটা দেখব। এবং ক্রিয়াপদ যে কর্মের অনুসারী হয়েছে সে বিষয়টা খেয়াল রাখব। এরপরে খোদাতালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কর্মবাচ্য ক্ষেত্রে খোদাতালা কর্তৃক বিশ্বজগৎ সৃষ্ট হয়েছে। কি সৃষ্টি হয়েছে? বিশ্বজগৎ। দেখো এখানে যে ক্রিয়াপদটি রয়েছে কার সাথে সম্পৃক্ত? কর্মপদের সাথে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটি একটি সঠিক কর্মবাচ্য হয়েছে। মুবারক পুস্তক পাঠ করেছে। মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে। এবার কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করার কিছু নিয়ম দেখব আমরা। প্রথম নিয়মে দেখি আমরা কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়, ক্রিয়ার নাম পুরুষ হয়। আমরা আগেই সেই কথাগুলো বলেছি। দ্বিতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হয়। আমরা উদাহরণ দেখি। কর্তৃবাচ্য আমি যাব না, আমার যাওয়া হবে না। এই হবে না ক্রিয়াটি কিসের হচ্ছে? নাম পুরুষের ক্রিয়া। এবং আমরা দেখব কর্তায় দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি। র এর হচ্ছে র এর ষষ্ঠী বিভক্তি। তাহলে আমরা যে পরিবর্তন করার যে নিয়মগুলো দেখছি আমরা সেই নিয়মগুলো এখানে পাচ্ছি। এবং আমরা জানি ভাববাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় বেশি। ক্রিয়াকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই যাওয়া হবে না, আমার খাওয়া হবে না, যাওয়া হবে না, যে বিষয়গুলো হচ্ছে আমরা ক্রিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। এই কারণেই এটি ভাববাচ্য। তুমি ঢাকা যাবে, আমরা ভাববাচ্য করি তোমাকেই ঢাকা যেতে হবে। কর্তৃবাচ্য তোমরা কখন এলে, তোমাদের কখন আসা হলো। আমরা প্রতিটি বাক্যেই ভাববাচ্যে দেখব ক্রিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি। এবার কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় প্রথমা বিভক্তি হয়, কর্মে প্রথমা শূন্য বা দ্বিতীয় বিভক্তি হয়, ক্রিয়া কর্তার অনুসারী হয়। উদাহরণ আমরা দেখি। দস্যু দল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে। তাহলে কর্তৃবাচ্য কি হবে? দস্যু দল গৃহটি লুণ্ঠন করেছে। তোমরা যদি আগেরটা নিয়ম জানো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের নিয়মটি যদি ভালো করে মনে রাখতে পারো, আমরা যে নিয়মগুলোতে যুক্ত করেছিলাম সেগুলো এখন বর্জন করব। তাহলে আমাদের
কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরটা হয়ে যাবে। হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়। তাহলে আমরা কর্তৃবাচ্যে কি করব? হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন। এবার ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তর শিখব। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় প্রথমা বিভক্তি হয়, ক্রিয়া কর্তার অনুসারী হয়। উদাহরণ দেখি আমরা। ভাববাচ্য হচ্ছে তোমাকে হাঁটতে হবে, তুমি হাঁটবে। এবার একটি গান করা হোক, এবার একটি গান করো। আমরা ভাববাচ্যে দেখেছি যে গান করা হোক, এখানে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছিল এবং ক্রিয়াটা হচ্ছিল নাম পুরুষের। আমরা সেই জায়গাটা পরিবর্তন করে এখানে কর্তৃবাচ্যের ক্ষেত্রে যে কর্তা রয়েছে, কর্তাকে প্রাধান্য দিয়ে আমরা ক্রিয়া তৈরি করেছি। ভাববাচ্য তার যেন আশা হয়, কর্তৃবাচ্য সে যেন আসে। তাহলে আমরা এক নজরে এবার সামারি দেখি। আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখলাম, বাচ্যের সংজ্ঞার্থ, বাচ্যের প্রকারভেদ, আমরা বাচ্যের ৩টি প্রকারভেদ দেখেছি এবং একটি অপ্রধান বাচ্য দেখেছি। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃবাচ্য এবং সেই বিষয়গুলো আমরা সংজ্ঞায়ন শিখেছি, বৈশিষ্ট্য দেখেছি এবং আমরা এর পরিবর্তনগুলো শিখেছি। বাচ্যের পরিবর্তন অর্থাৎ যে বিভিন্ন রকম প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো আমরা পরিবর্তন দেখেছি। আজকের পাঠ সম্পৃক্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মন্তব্যের ঘরে লিখে জানাবে এবং আমি তোমাদের সেই সমস্যা বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে হচ্ছে অনুশীলনমূলক কাজ। বাচ্যান্তর করো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, আমি এখানে কিছু বাক্য দিয়েছি, তোমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করবে। আমি যাব না, তুমি ঢাকা যাবে, তোমরা কখন এলে, তুমি হাঁটবে, এবার একটি গান করো, সে যেন আসে। তোমরা এই বাক্যগুলোর রূপান্তর করবে, বাচ্যান্তর করবে এবং আমাকে পাঠিয়ে দিবে। তোমরা যে অনুশীলন করেছো এক্ষেত্রে তোমরা করতে পারো, খাতায় লিখে ছবি তুলেও আমাকে পাঠাতে পারো। এবার একটি হোমওয়ার্ক, কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মৌলিক পার্থক্য সংক্ষেপে উদাহরণসহ লিখবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি হোমওয়ার্ক। তোমরা কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের যে মৌলিক পার্থক্য রয়েছে সেগুলো লিখে আমাকে পাঠিয়ে দেবে। এবারে সহায়ক গ্রন্থ। আজকে পাঠ সম্পৃক্ত তোমাদের যদি আরো বিস্তারিত জানবার আগ্রহ থাকে তাহলে আমি এখানে কিছু সহায়ক গ্রন্থের নাম বলছি, তোমরা সেই বিষয় এই বইগুলো সংগ্রহ করবে যেকোনো একটি এবং পড়বে। একটি হচ্ছে ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। উচ্চতর বাংলা ব্যাকরণ রচনাশৈলী, ডক্টর গিয়াস শামীম, ডক্টর নাজমুল হক। উচ্চতর বাংলা ব্যাকরণ রচনাশৈলী, অধ্যাপক নিরঞ্জন অধিকারী। ৩টি বই খুবই চমৎকার, যেকোনো একটি বই তোমরা সংগ্রহ করে পড়তে পারো। তাহলে আজকে পাঠ সম্পৃক্ত পড়াশোনা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা অধ্যায়ভিত্তিক অনুশীলন শুরু করব। তা আমরা যে ক্লাসগুলো পড়েছি নিশ্চয়ই তোমরা খুব মনোযোগ দিয়ে পড়েছ এবং তোমরা সেগুলো অনুশীলন করো। আমরা সেই অধ্যায় ধরে ধরে আমি যে বিষয়গুলো পড়েছি সেই অধ্যায় ধরে ধরে আমরা অনুশীলন করব। তাহলে আজ আর নয়, করোনার এই দুঃসময়ে তোমরা ঘরেই থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।